আসসালামু আলাইকুম। কানাডার আলবার্টা থেকে আজকে আপনাদের সঙ্গে পড়াশোনার বিষয়ে হায়ার এডুকেশন নিয়ে কিছুটা নলেজ শেয়ার করার চেষ্টা করব। আমরা সাধারণত বাংলাদেশ থেকে যারা হায়ার এডুকেশনের জন্য ট্রাই করি, একটা অংশ থাকে 12 গ্রেডের পরে, ধরেন এইচএসসি অথবা এ লেভেল। আর মেজর একটা অংশ থাকে, সেটা হলো যে আফটার গ্র্যাজুয়েশন, সেটা আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েশন। কিছু কিছু ক্ষেত্রে আরও হায়ার এডুকেশন, যেমন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অথবা পিএইচডি, এ ধরনের প্রোগ্রামও থাকে। আর খুব অল্প কিছু একটা অংশ থাকে, সেটা হলো যে আপনার আফটার 10th গ্রেড, সেটা হলো যে আপনার ডিপ্লোমা কোর্সের জন্য। তো কানাডার মতো দেশে আমি আজকে কথাগুলা কানাডার পার্সপেক্টিভে বললেও আমার মনে হয় যে এই বিষয়টা শুধু কানাডা না, ধরেন ইউএসএ অথবা ইউকে অথবা ধরেন যে ইউরোপের কান্ট্রিগুলা, সেনজেনের কান্ট্রিগুলা, সবার জন্যই কম বেশি প্রযোজ্য হবে। তো প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে আপনি যে কোনো পর্যায় থেকেই হোক, সেটা আফটার 12 গ্রেড হোক অথবা গ্র্যাজুয়েশন বাংলাদেশে কমপ্লিট করার পরে হোক, আপনার কনফিউশন প্রথম আসে আপনি কোন দেশে যাবেন। দ্বিতীয় আসে হলো যে আপনি কোন সাবজেক্টে যাবেন। তো কানাডার পার্সপেক্টিভে আমি কথাগুলো আজকে বলার চেষ্টা করতেছি। কানাডার ক্ষেত্রে আপনি প্রথমেই যদি কানাডা আপনি চুজ করেন অ্যাজ এ দেশ, আপনাকে আইএলটিএসের দিকে মনোযোগ দিতে হবে। আপনার সাবজেক্টে যে সাবজেক্টটা আপনি পাস করেছেন, সেটা 12 গ্রেড হোক, এ লেভেল হোক, মানে এইচএসসি বা এ লেভেল অথবা গ্র্যাজুয়েশন হোক, আপনি সেই সাবজেক্টে আপনার বেসিক কোর্স সাবজেক্টগুলোতে আপনার মার্কটা কেমন আপনার এসছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 70% উপরে হওয়াটা বাঞ্ছনীয়। আর আইএলটিএসের গ্রেডে 6.5-এর উপরে আপনাকে থাকতে হবে। আইএলটিএস একাডেমিক যেটা, সেটাতে রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং কোনোটাতেই যাতে 6.5-এর নিচে না আসে, কারণ কানাডার ইউনিভার্সিটিগুলো এই ব্যাপারে কিন্তু অসম্ভব চুজি। এবার কানাডার ক্ষেত্রে আসবে আপনার প্রভিন্স। আপনি কোন প্রভিন্সে পড়তে আসবেন। রিসেন্টলি আপনারা জানেন যে কানাডা কিন্তু তার প্রভিন্সগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ডিএলআইগুলোর জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কত পরিমাণ স্টুডেন্ট নিতে পারবে সেটার একটা ক্যাপিং দিয়ে দিয়েছে। তো আপনার সামনে যদি কানাডাতে স্থায়ী বসবাসের বা পিআরের বিষয় থাকে, যে আপনি এখানে স্থায়ী হতে চান, পিআর নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রভিন্সটা কিন্তু অসম্ভব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কানাডার যেমন 2টা প্রভিন্স, একটা অন্টারিও যেটা টরন্টো, আর একটা ভ্যাঙ্কুভার বিসি, ব্রিটিশ কলম্বিয়া, এবং এটার মূল শহর ভ্যাঙ্কুভার। এই 2টা প্রভিন্স কিন্তু অসম্ভব ক্রাউডি এবং স্যাচুরেটেড, এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই প্লেট থেকে ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে যাওয়ারই চেষ্টা করে, কারণ এখানে তাদের আত্মীয় স্বজন থাকে। ভালো ভালো ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম এই প্রভিন্স 2টাতেই অবস্থিত। কিন্তু আপনাকে টেকনিক্যাল হতে হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন এই 2টা প্রভিন্সকে অ্যাভয়েড করতে। তাহলে আপনি কি করবেন, এর বদলে আপনি বেছে নিতে পারেন সাসকাচুয়ান, আপনি বেছে নিতে পারেন আলবার্টা, আপনি বেছে নিতে পারেন মানিটোবা, অথবা আপনি আটলান্টিক প্রভিন্সগুলো বেছে নিতে পারেন। তাতে আপনার 2টা সুবিধা হবে। আপনার ওই প্রভিন্সগুলোর ইউনিভার্সিটিগুলো থেকে আপনার ডাক পাওয়ার আপনার পসিবিলিটি বেড়ে যাবে, এবং পরবর্তীতে পড়াশোনা শেষ করার পরে পিআরের ক্ষেত্রে আপনার পয়েন্টে কিন্তু এই প্রভিন্সগুলো আপনাকে বেনিফিট দিবে। তৃতীয় যে জিনিসটা, সেটা হলো যে আপনি তো প্রভিন্স চুজ করলেন, আপনি দেশও চুজ করলেন, সে কানাডা আপনি পড়তে আসবেন। আপনি কত বছরের কোর্স নেবেন, সে আপনি বাংলাদেশে একটা সাবজেক্টে আপনি অনার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন। এবার আপনার কাছে আসবে বিভিন্ন ধরনের মতামত আসবে যে 1 বছরের কোর্স নিলে মাস্টার্স হয়ে যাবে,
আপনি ওখানে সেটেল করতে পারবেন। এই ভুলটা কখনোই করবেন না। আপনি মিনিমাম কানাডার ক্ষেত্রে অথবা ইউরোপের যে কোনো কান্ট্রির ক্ষেত্রে হোক 1 বছরের কোর্স অবশ্যই অ্যাভয়েড করবেন। মিনিমাম 2 বছরের কোর্স নেবেন। ইন কেস অফ কানাডা আপনি যদি 2 বছরের একটা কোর্স নেন, তাহলে সেটা মাস্টার্সের ক্ষেত্রে হোক বা পোস্ট গ্রাজুয়েশন অন্য কোনো কোর্সে হোক, ডিপ্লোমা হোক, আপনার 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বা PGWP আপনি পাবেন। এবং এই 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা আপনাকে এখানে CRS স্কোর তোলার জন্য প্রচণ্ডভাবে হেল্প করবে। এই ভুলটা যাতে না হয়, 1 বছরের কোনো কোর্সের ফাঁদে পা দেবেন না। এইবার 4 নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি কোন সাবজেক্টে আসবেন। শুধুমাত্র কানাডা না, USA সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সেনজেন কান্ট্রিগুলোর জন্য হলেও আপনার সাবজেক্ট চুজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ওইসব দেশের যে সাবজেক্টের লোকের দরকার, তারা কিন্তু সেই ফিল্ড থেকে লোককে PR দিয়ে রাখবে, বা আপনাকে স্থায়ী হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, বা আপনি যদি ওই ফিল্ডে কাজ করতে চান, সেলফ এমপ্লয়েড হতে চান, আপনার কিন্তু সেই ফিল্ডের স্পেশালিটিটাই আপনার কাজে লাগবে। তো এই ক্ষেত্রে কানাডার ক্ষেত্রে আমি বলতে পারি আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে স্ট্যামভুক্ত কোনো একটা সাবজেক্টে এনরোলমেন্ট নেওয়ার জন্য। এখন স্ট্যাম কি? স্ট্যাম হলো S থেকে সায়েন্স, T-তে টেকনোলজি, E-তে ইঞ্জিনিয়ারিং, M-তে ম্যাথমেটিক্স। এই 4টা সাবজেক্ট কোর গ্রুপে আপনি চেষ্টা করবেন আপনার এনরোলমেন্ট করার জন্য। এখন আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হন অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হন, তাহলে আপনি বলতে পারেন আমি তো হঠাৎ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অথবা মাস্টার্সের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আসতে পারবো না। হ্যাঁ, এখানে আপনার কিছু সমস্যা আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কানাডার ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে আসতে হবে। আপনাকে স্ট্যামভুক্ত সাবজেক্ট যদি আপনি না নেন, আপনার এইখানে আপনি যখন আফটার কমপ্লিশন অফ ইউর এডুকেশন, এটা মাস্টার্স হোক অথবা গ্র্যাজুয়েশন হোক, আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে এবং PR পাওয়ার ক্ষেত্রে আপনার CRS স্কোরে খুব একটা বেশি বেনিফিট দিবে না। তবে কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ডে কিছু সাবজেক্ট আছে, এটা আপনাকে চুজ করতে হবে। আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে রিসেন্টলি অন্টারিও প্রভিন্স তাদের আগে 23টা সাবজেক্ট ছিল, যেখানে তারা মানে এটাকে তারা বলে হলো মানে হাই ভ্যালুয়েবল তাদের স্ট্রিম। সেখানে তারা আরও 35টা, টোটাল 58টা সাবজেক্ট তারা মনোনীত করছে, যেখান থেকে তারা PR-এর জন্য আপনার লোক নেবে। তো আপনি ওই টরন্টো প্রভিন্সের মানে আপনি অন্টারিও প্রভিন্সের আপনি 58টা স্ট্রিম দেখে নেবেন। সেক্ষেত্রে ম্যাক্সিমামই আপনার হলো বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আছে 58-এর, এটা ওই স্ট্যামভুক্তই। স্ট্যামের বাইরে কিছু হসপিটালিটি স্ট্রিমের কিছু সাবজেক্ট আছে, আর হেলথের আছে। হেলথের কিন্তু এখানে প্রচুর ডিমান্ড। আপনারা যারা কেয়ার গিভার, নার্সিং এই ধরনের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে আছেন, তারা কিন্তু হসপিটালিটির সঙ্গে এই আপনার হেলথের এই সাবজেক্টগুলো নিয়ে অবশ্যই কানাডা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনাদের এখানে কিন্তু এখন খুব সহজে PR পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তো অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে আমার এই ব্লগটা, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এবং আপনার ফিউচার এডুকেশনের জন্য আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের ভবিষ্যৎ মঙ্গলময় হোক। আপনারা অবশ্যই IELTS দিবেন, কোনো শর্টকাট চিন্তা করবেন না। IELTS ছাড়া কিন্তু কোনো গতান্তর নাই। আপনাকে কিন্তু যুদ্ধে নামতে হবে। আপনাকে যুদ্ধ ছাড়া, সংগ্রাম করা ছাড়া আপনি জিততে পারবেন এই ধরনের চিন্তা ভাবনা ওই টাকা পয়সা দিয়ে এইভাবে সেভাবে শর্টকাট হয়ে যাবে, এই চিন্তা যারা করবেন তারা কিন্তু আখেরে ধরা খাবেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এবং ট্যুরিস্ট ভিসা রিলেটেড অথবা আপনার স্টাডি পারমিট রিলেটেড যে কোনো ইস্যুতে আমাদের ইকুইটি পার্সের সঙ্গে যোগাযোগ করবেন।
আমাদের ইকো টিপার্সের ঠিকানা হাউস 36 রোড 117 গুলশানের ঢাকা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।